2017 সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় মদদে গুমের শিকার হন তখনকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের হাসান। এরপর তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 6 বছরেরও বেশি সময়ের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এই গুমের ঘটনার জন্য মোবাশ্বের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে দোষারোপ করেন। তিনি দাবি করেন তাকে অপহরণ করে আয়নাঘর নামক একটি অবৈধ গোপন কারাগারে 44 দিন আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল। 2024 সালের ডিসেম্বরে দেশে ফিরেছিলেন মোবাশ্বের। এরপর তিনি তার ডিপ্লোম্যাট সাময়িকীতে একটি নিবন্ধও লিখেছিলেন। পরে 2025 সালের ডিসেম্বরে তিনি আবারও বাংলাদেশে আসেন। তার আসার সময়টি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 19 ডিসেম্বর তিনি যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তার মাত্র কয়েক ঘন্টা আগেই সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মৃতদেহ দেশে এসে পৌঁছায়। ওসমান হাদি ছিলেন একজন প্রাণবন্ত ছাত্রনেতা। তিনি গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিতে আহত হন এবং পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাদির কথিত ঘাতক ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। হাদির এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশে চরম উত্তেজনা বিরাজ করছিল। 2024 সালের আগস্টে হাসিনার পতনের পর আওয়ামী লীগ এবং ভারতের কট্টর সমালোচক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশের ডানপন্থী জনতা দেশটির সবচেয়ে জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা ভারতপন্থী এবং হাদি হত্যাকাণ্ডের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে। সংক্ষেপে বলতে গেলে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা পুরো দেশকে গ্রাস করছিল। ফলে ঢাকা পৌঁছানোর পর তিনি বেশ নার্ভাস অনুভব করছিলেন। মোবাশ্বের জানান, তার পৌঁছানোর 2 সপ্তাহের মধ্যে আরও দুটি বিশাল রাজনৈতিক ঘটনা ঘটে। প্রথমত, দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন। দ্বিতীয়ত, তারেক রহমানের মা এবং বিএনপির চেয়ারপারসন তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানুষের ঢল এবং একই সাথে খালেদা জিয়ার জানাজায় বিদায় জানাতে ঢাকার রাস্তায় মানুষের মহাসমুদ্র সরাসরি প্রত্যক্ষের সুযোগ হয় মোবাশ্বেরের। তার মনে হচ্ছিল তিনি পরিচিত ঢাকাতেই ফিরে এসেছেন, যে শহর সবসময় রাজনীতি নিয়ে সরগরম থাকে। এইসব ঘটনার ঘন ঘটার মাঝে তিনি সমাজের 3টি ধারা লক্ষ্য করেছেন, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের দিক নির্দেশনা দেয়। প্রথমত, বাংলাদেশের শিক্ষিত তরুণদের একটি বড় অংশের মধ্যে ডানপন্থী ইসলামী রাজনীতি এখন মূলধারায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা এখন ইসলামী রাজনীতির সাথে যুক্ত হওয়ার বিষয়ে অনেক বেশি খোলামেলাভাবে কথা বলছেন। এই খোলামেলা কথা বলা মানেই যে এর পেছনে ব্যাপক জনসমর্থন রয়েছে, তা ভাবা ঠিক হবে না। যদিও বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল জামাত ইসলামীর সাথে যুক্ত ছাত্র সংগঠনগুলো সাম্প্রতিক সময়ে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে জয়লাভ করেছে, কিন্তু জামাতই একমাত্র শক্তি নয় যারা ক্ষমতার জন্য তৎপরতা চালাচ্ছে। ওসমান হাদি যে ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত ছিলেন, সেই ধরনের নাগরিক প্ল্যাটফর্মগুলো একটি অতি জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলছে, যেখানে তাদের সাংস্কৃতিক বয়ানে ধর্ম একটি বড় ভূমিকা পালন করছে। দ্বিতীয়ত, হাসিনা সরকারের তৈরি করা কর্তৃত্ববাদী ব্যবস্থার কিছু মূল উপাদান এখনও কোনো ক্ষেত্রে সক্রিয় রয়েছে। তবে এবার এই ব্যবস্থার লক্ষ্যবস্তু হচ্ছে আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিরা। আওয়ামী লীগপন্থী কিছু শিক্ষাবিদ ও সাংবাদিক বর্তমানে বিভিন্ন ধরনের বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন। উদাহরণস্বরূপ, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচক সাংবাদিক আনিস আলমগীরকে যেমন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আরও অনেকে আছেন যারা মুক্ত থাকলেও বর্তমানে নানাবিধ বিধিনিষেধের সম্মুখীন হচ্ছেন। মোবাশ্বের কয়েকজন সাংবাদিক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলেছেন, যারা জানিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো আইনি মামলা না থাকা সত্ত্বেও তাদের দেশ ত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে না। তাদের মধ্যে 2 জন তাকে জানিয়েছেন যে তাদের ব্যাংকের সঞ্চয়ী হিসাবগুলো অবরুদ্ধ করে রাখা হয়েছে। কেউ কেবল তাদের বেতন হওয়ার অ্যাকাউন্ট ব্যবহার করে দৈনন্দিন খরচ চালাচ্ছেন। একজন নারী সাংবাদিক মোবাশ্বেরকে জানান, তাকে ফ্যাসিবাদী সহযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে চাকরি ছাড়তে প্রায় বাধ্য করা হয়েছে। সিডনি ভিত্তিক স্কলার মোবাশ্বেরের মতে, মানুষ এখন নির্ভীক। এমনকি টেলিভিশনের টকশোতেও মানুষ এখন ডিজিএফআই এর ভূমিকার সমালোচনা করছে। সেনাবাহিনীও এখন সমালোচনার প্রতি অনেক বেশি সহনশীল বলে মনে হচ্ছে। বাংলাদেশ ছাড়ার আগে এই গবেষক বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। তারেক রহমানের কাছে প্রশ্ন রাখেন, আপনি যদি পরবর্তী সরকার গঠন করেন তবে বাক স্বাধীনতা এবং আপনার প্রতি সমালোচনার বিষয়ে আপনার অবস্থান কি হবে? তারেক জানান, তিনি কাজ করতে চান। তারেক রহমানের এই প্রতিশ্রুতিটুকু নিয়ে অস্ট্রেলিয়া সিডনিতে ফিরে যান মোবাশ্বের। তার মতে, তারেক যে প্রতিশ্রুতি দিয়েছেন তার শ্রেষ্ঠ বিচারক হবে সময়, অর্থাৎ সময় বলে দেবে তারেকের প্রতিশ্রুতি ঠিক ছিল কিনা।